নমিনেশন জমা দিতে এসে বিজেপি প্রার্থীকে একেবারে জড়িয়ে ধরলেন বাম প্রার্থী। তাদের সৌজন্য বিনিময়ের ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা ঘুরতেও শুরু করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে একে রাম ও বামের মিলন বলে কটাক্ষ করা হচ্ছে। বৃহস্পতিবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিপিএম প্রার্থী হিসেবে তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির সজল ঘোষ মনোনয়নপত্র জমা দিলেন। রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। ওই দিন প্রথম মনোনয়নপত্র জমা দিতে আসেন তন্ময়বাবু। তিনি বেরিয়ে যাওয়ার সময় আসেন সজল ঘোষ এবং দুজনের মধ্যে দেখা হয়। সামনে দেখা মাত্রই তন্ময়বাবু সজল ঘোষকে জড়িয়ে ধরে। তাদের সৌজন্য বিনিময়ের ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বরানগরে। আমার ভাইটা কালো হয়ে যাচ্ছে, আপনারা ওর যত ছবি দেখাবেন মেকআপ দিয়ে ভরসা করে দেখাবেন। আপনারা এটা দেখবেন শুনুন, আমার ভাইটা কালো হয়ে যাচ্ছে, আপনারা ওর যত ছবি দেখাবেন মেকআপ দিয়ে ভরসা করে দেখাবেন। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ঘুরতেও শুরু করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে একে রাম ও বামের মিলন বলে কটাক্ষ করা হচ্ছে। এই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে বিরক্তি প্রকাশ করেন তন্ময়বাবু। জানান, ও আমার বহুদিনের পরিচিত, একসঙ্গে টেলিভিশনে আমরা বহু আলোচনায় থাকি। ছেলেটা রোদে ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছে, দাদা হিসেবে ওকে বলতে হয়। তৃণমূল 98 সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে জোট করেনি, আমার সঙ্গে তো সায়ন্তিকারও দেখা হয়েছে। এবার আপনাদের শোনাই কি বলছেন সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, শুনুন। আশ্চর্য ব্যাপার তো, আমি মনোনয়নপত্র কাজ শেষ করে বেরোচ্ছি, ও মনোনয়নপত্র জমা দিতে ঢুকছে। ও আমার বহুদিনের পরিচিত, একসঙ্গে টেলিভিশনে অজস্র আলোচনায় আমরা থাকি। ছেলেটা রোদে ঘুরে ঘুরে খেটে খেটে কালো হয়ে যাচ্ছে, ওকে বলবো না যে তোর শরীরটা খারাপ হয়ে গেছে, তোর গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে? দাদা হিসাবে, অভিভাবক হিসাবেও তো এটা বলতে হয়। ও বিজেপির প্রার্থী, আমি সিপিআইএমের প্রার্থী। তোর সাথে দেখা হলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাব? কি প্রশ্ন করছেন? কেন এই প্রশ্ন করছেন? তৃণমূল নিজে সবচেয়ে ভালো জানে তৃণমূল কার সাথে এক। তৃণমূল মালপোয়া খাওয়ায়নি, তৃণমূল কুর্তা পাজামা পাঠায় না। তৃণমূল 98 সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেনি, 99 সালে করেনি। 2001 সালে হয় এবার নয় নেভার স্লোগান দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে হেরে গিয়ে আবার ফিরে গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়নি। তৃণমূলের নেত্রী বলেনি বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি। এগুলো সব ভুলে যাচ্ছেন। খালি খালি আমার সাথে সজলের রাস্তায় দেখা হয়েছে, আমার সাথে সায়ন্তিকারও দেখা হয়েছে। আমি তো সায়ন্তিকাকেও শুভেচ্ছা জানিয়েছি। এই বিষয়ে সজল ঘোষ বলেন, উনি যাকে দেখছেন তাকেই জড়িয়ে ধরছেন। আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাকুক। জ্যোতিবাবুর পরে সিপিআইএম এর সবচেয়ে বড় নেতা তন্ময় ভট্টাচার্য। শুনুন কি বলছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। দেখুন, উনি যাকে দেখছেন তাকেই জড়িয়ে ধরছে। কোনটা সৌজন্যতা, কোনটা আর তবে আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাকুক, সৌজন্যের রাজনীতি বজায় থাকুক। উনি সায়ন্তিকা দিকে আশীর্বাদ করেছেন, সায়ন্তিকা দেবীকে আমাকে আশীর্বাদ করেননি, তার কোনো ক্ষোভ নেই আমার। সৌজন্যতা নিশ্চয়ই থাকা উচিত আছে। সজলদা, এই তৃণমূল থেকে বলছে যে রাম আর বাম তো একই, আমরাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। বিজেপি আর এটা আপনাদের শোনাচ্ছি। সৃজন বাবু এখানে কেন প্রার্থী হলেন দমদমে? জ্যোতিবাবুর পরে সিপিএমের সবচেয়ে বড় নেতার নাম কি বলতে পারবেন? আমি বলছি তন্ময় ভট্টাচার্য। 52 সালে জ্যোতিবাবু, তারপরে তন্ময় ভট্টাচার্য। মাঝে আর সিপিএম কাউকে যোগ্য প্রার্থী বলেই মনে করেন এখানকার জন্য। কেন দিল?
বামপন্থীদের দিয়ে ভোট কাটিয়ে তৃণমূলকে জেতানোর জন্য। দমদমেও বলুন, এখানেও বলুন, একই ব্যাপার। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। দেখো, ফের একবার রাজনীতির ময়দানে সৌজন্যের নজির, এরকম একটি বিরল ছবি দেখা গেল গতকালকে। বরানগর বিধানসভা যে উপনির্বাচন আগামী 1 জুন, এবং সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল গতকালকে। এবং আমরা দেখলাম যে ব্যারাকপুর যে মহকুমা অফিস আছে, সেই মহকুমা শাসকের দপ্তরে প্রথমে মনোনয়নপত্র জমা দেন ওই কেন্দ্রের, বরানগর বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এবং তিনি যখন মনোনয়নপত্র জমা দিয়ে তিনি যখন বেরোচ্ছিলেন, ঠিক সেই সময় ওই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনি তখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে আচমকা দেখা হয়, হঠাৎ দেখা হয়। এবং এই হঠাৎ দেখায় তন্ময় ভট্টাচার্য, যিনি সিপিএম প্রার্থী, তিনি তখন বিজেপির যে সজল ঘোষ, তাকে জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করেন। একসময় তার মুখের দিকে তাকে বলেন যে সজল ঘোষ অত্যন্ত কালো হয়ে গেছে, অর্থাৎ নির্বাচনী প্রচারণা করতে করতে তাকে যেভাবে দৌড়তে হচ্ছে, ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে তার মুখটি অনেক কালো হয়ে গেছে। এবং সে সময় সংবাদ মাধ্যমে যারা কর্মী ছিলেন তাদেরকে উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা একটুখানি খেয়াল রাখবেন সজল ঘোষের দিকে, এবং সজল ঘোষের যখন ছবি তুলবেন বা ভিডিও তুলবেন তখন একটুখানি মেকআপ করিয়ে যেন তার সেই ছবিটি তোলা হয়, কারণ এতটাই মুখমণ্ডল কালো হয়ে গেছে। তো এই নিয়ে সজল ঘোষকেও পাল্টা বলতে শোনা যায় যে আমি হয়তো কালো হয়েছে, কিন্তু এই তন্ময় ভট্টাচার্যকে, তন্ময় দাকেও আমি ঠিক সেইভাবে রাজনৈতিক ময়দানে দৌড় করাবো এবং দৌড় করিয়ে তাকেও আমি কালো করিয়ে ছাড়বো। এরকম একটি হাস্য রসে বা হাস্যবোধে পরিণত হয়েছিল ঠিক সেই সময়ের মুহূর্ত। এবং পরে যখন তন্ময় বাবুকে, মানে তন্ময় ভট্টাচার্যকে যখন আমরা ধরি তার বাইক নিয়ে আর কি, তখন তন্ময় বাবু বলেন যে এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এটাকে সৌজন্য নজির তো অবশ্যই, কিন্তু রাজনীতি হিসেবে এটাকে দেখা উচিত নয়। আমি একজন তার অভিভাবক বা তার দাদা হিসেবেও আমি তার কুশল বিনিময় করতে পারি তার সাথে, এবং তাকে জড়িয়ে ধরতে পারি, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে পারি। এবং তিনি বলছেন যেভাবে তিনি নির্বাচনী প্রচারণায় ঘুরছেন, তার মুখমণ্ডল যেভাবে কালো হয়ে যাচ্ছে, বেশ কিছুটা উদ্বিগ্ন। এবং পাল্টা যখন সজল ঘোষকে বলা হয়, সজল ঘোষও বলেছেন যে তিনি তার সঙ্গে যেভাবে কুশল বিনিময় হয়েছে, তিনি বলেছেন যে এটা সৌজন্যের নজির এবং এই সৌজন্যটা রাজনীতিতে থাকা উচিত। এবং পাশাপাশি এও বলেছেন যে তার একটা আক্ষেপ হয়তো রয়ে গেল, কারণ এর আগে সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম যে সায়ন্তিকা ব্যানার্জি তিনি এই তন্ময় ভট্টাচার্যের পা ছুঁয়ে তার মানে তার থেকে প্রণাম গ্রহণ করার একটা চেষ্টা করেছিলেন। যদিও তন্ময় ভট্টাচার্য তার প্রণাম নেননি, কারণ তন্ময় ভট্টাচার্য তিনি তখন বলেছিলেন যে তিনি তার কারো পা ছুঁয়ে তিনি তার প্রণাম নেন না বা কারো প্রণাম গ্রহণ করেন না। এবং এই বিষয়টি উল্লেখ করে সজল ঘোষ বলেছিলেন সায়ন্তিকা ব্যানার্জিকে তিনি আশীর্বাদ করেছেন তিনি যাতে জয়ী হন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।